নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। 21শে জুলাই ধর্মতলা চলো ডাক দিয়ে দেয়াল লেখন দুবরাজপুরে। হকার উচ্ছেদের প্রতিবাদে সিউড়ি পৌরসভার সামনে বিক্ষোভ। সপ্তম দিনেও বোলপুর পৌরসভার উদ্যোগে বুলডোজার অভিযান। আসন্ন রথযাত্রা মহরম উপলক্ষে প্রশাসনিক বৈঠক বোলপুরের উৎসর্গ মঞ্চে। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে বাড়ি ও রিসোর্ট মালিকদের নোটিশ বন দপ্তরে। রথযাত্রা উপলক্ষে রথ পরিষ্কার ও রং করার কাজ চলছে দুবরাজপুরে। আর কয়েকদিন পরেই 21শে জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলা চলো। আর সেই উপলক্ষে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ধর্মতলা চলো অভিযানকে সফল করতে দেয়াল লেখনের কাজে নেমে পড়েছেন। জেলায় জেলায় চলছে জোর কদমে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ও দেয়াল লেখন। সেই মতো আজ বৃহস্পতিবার 4 জুলাই বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুবরাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে 21শে জুলাইয়ের সমাবেশকে সফল করতে দেয়াল লেখন শুরু হলো। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, কাউন্সিলর সাগর কুণ্ডু, দুবরাজপুর শহর এসসি সেলের সভাপতি গুরুপদ দাস, 4 নম্বর ওয়ার্ড সভাপতি গোপীনাথ নায়ক সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থক। এদিন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য জানান, সকলেই জানেন যে 21শে জুলাই যে ঐতিহাসিক সমাবেশ হয় কলকাতার বুকে প্রতি বছরের নেই, এবছরও 21শে জুলাই যে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে, সেই উপলক্ষে আমরা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের 4 নম্বর ওয়ার্ডে আছি। 4 নম্বর ওয়ার্ডে আমরা দেওয়াল লেখন শুরু করলাম। সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। সমস্ত শহর নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে উপস্থিত আছেন। দুবরাজপুর 4 নম্বর ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব সারদা দেবী উপস্থিত আছেন। আমরা সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে আজকে আমরা এই 4 নম্বর ওয়ার্ড থেকে আমাদের যে দেওয়াল লিখন পর্ব সেটাকে শুরু করলাম। দেখুন, দুবরাজপুর থেকে 21শে জুলাই প্রতি বছর প্রচুর মানুষজন যান, কর্মী সমর্থক সাধারণ মানুষ 21শে জুলাই সমাবেশে যান। সেইভাবে এবছরেও আমাদের লক্ষ্যমাত্রা সেটা যেটা আছে, মোটামুটি 3 থেকে 4 হাজার মানুষের একটা লক্ষ্যমাত্রা আমাদের নির্ধারণ করা আছে এবং সেটা পূরণ হয়। আশা করি এবছরেও পূরণ হবে। আজকে আমরা একটা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের একটা সভা, প্রস্তুতি সভা ডেকেছি, যেটা দুবরাজপুর পৌরসভার যেটা সভাকক্ষ আছে, মিটিং হল আছে, সেই মিটিং হলে অনুষ্ঠিত হবে। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন, জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে আজকে সন্ধ্যা 6টায় আমরা একটা সভা ডেকেছি। সেই সভায় আমরা কীভাবে যাওয়া ব্যবস্থা হবে সেগুলো আমার সব নির্ধারণ হবে। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, 21শে জুলাই প্রস্তুতি হিসেবে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে আমরা সভা করছি, যাতে ব্যাপক সংখ্যক লোক দুবরাজপুর শহর থেকে যায়। আমাদের এখান থেকে রাত্রে ট্রেন আছে, সকালে মেমো ট্রেন আছে, মৈরাক্ষী আছে। এছাড়া আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে গাড়ির ব্যবস্থা করা হবে। আমরা প্রত্যেকবার দুবরাজপুর শহর থেকে ব্যাপক সংখ্যক কর্মীরা 21শে জুলাই কলকাতায় উপস্থিত হয়। এবারও সেরকম হবে এবং তারই প্রস্তুতি স্বরূপ আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ালিং সভা করছি। আমার শহর সভাপতি রয়েছেন, ওয়ার্ডের সভাপতিরা রয়েছেন, মহিলা সভাপতিরা রয়েছেন। আজকে আমরা এই মুহূর্তে 4 নম্বর ওয়ার্ডে একটা ধর্মতলা চলো 21শে জুলাইয়ের ওয়ালিং করছি, সেখানে সবাই উপস্থিত আছে। এভাবে আমরা প্রচারটা রাখতে চাইছি এবং আমরা 21শে জুলাই ব্যাপক সংখ্যক লোক সঙ্গে হাজির করব। আমরা জানি যে 1993 সালে 21শে জুলাই যে ভোটার আই কার্ডের জন্য যে আইডেন্টি কার্ড ছাড়া ভোট হবে না, তার ইয়েতে মমতা ব্যানার্জি একটা মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। সেই স্বতঃস্ফূর্ত মিছিলের পর সিপিএম পার্টির পুলিশ ব্যাপক গুলি চালিয়েছিল এবং অনেকগুলি তরতাজা যুবক সেদিন মারা গিয়েছিল। তার জন্যই সেই দিন মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সভাপতি ছিলেন এবং তারপর থেকেই তিনি এই দিনটিকে 21শে জুলাইটিকে
প্রত্যেক বছর ধর্মতলায় বিরাট সমাবেশের মধ্যে দিয়ে পালন করেন। এবারও সেই সমাবেশ হবে। আমরা দুবরাজপুর থেকে ব্যাপক সংখ্যক কর্মীরা সেদিন কলকাতায় যাব। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। হকার উচ্ছেদের প্রতিবাদে আজ বৃহস্পতিবার 4 জুলাই সিউড়ি পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন সিউড়ি শহরের কয়েকশো হকাররা। তাদের তরফ থেকে জানানো হয়েছে, গত 28 জুন প্রশাসনের তরফ থেকে আপাতত হকার উচ্ছেদ করা হবে না বলে জানানো হলেও আবার নতুন করে নোটিশ পাঠানো হয়েছে এবং হকার উচ্ছেদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হকারদের তরফ থেকে দাবি করা হচ্ছে, প্রশাসনে এমন খামখেয়ালিপনার পরিপ্রেক্ষিতে তারা সিউড়ি পৌরসভার সামনে বিক্ষোভ দেখিয়েছেন। তাদের তরফ থেকে জানানো হয়েছে, হকার উচ্ছেদ করা হলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবেন। কেননা 2014 সালের কেন্দ্র সরকারের আইন অনুযায়ী হকার উচ্ছেদের আগেই তাদের পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন না দেওয়া পর্যন্ত হকার উচ্ছেদ করা যাবে না। এছাড়াও তাদের তরফ থেকে এদিন ভেন্ডিং কমিটি তৈরি করা হয়নি বলে অভিযোগ জানানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানিয়েছেন, হকার উচ্ছেদ বন্ধ রাখা সত্ত্বেও কেন তারা এইভাবে বিক্ষোভ দেখালেন তা তাদের জানা নেই। আপাতত হকার উচ্ছেদ হচ্ছে না এবং খুব তাড়াতাড়ি ভেন্ডিং কমিটি গঠন করা হবে। এদিন তিনি আরও জানান, প্রথম কথা বলি, আমাদের যে হকার উচ্ছেদ আপাতত বন্ধ, নোটিশ সার্ভ করা বন্ধ হয়ে গেছে। আমরা 600 মতো নোটিশ সার্ভ করেছিলাম। আমাদের মাননীয় ডিএম সাহেব অলরেডি পরশু দিন চিঠি চলে এসছে, আমাদের ভেন্ডিং কমিটি করতে বলেছে। আমরা খুব তাড়াতাড়ি ভেন্ডিং কমিটি করছি, এটা আমাদের চিঠি। আর আমি প্রথমে আজকে উইদাউট ইনফরমেশানে এরা এসেছিলো কিছু হকার, এই 100-200 লোক কিছু এখানে ডেপুটেশন দিতে, যাক ডেপুটেশন দেয়নি, এরা বাইরে মাইকিং করলো। তো যাই না কি জন্য করলো, আমরা আপাতত স্থগিত রেখেছি। ভেন্ডিং কমিটি আমাদের ডিএম সাহেব যেটা বলেছে করছি। আর হকার আর ভেন্ডিং কাকে বলে, আমরা যেটা করছিলাম, ফুটপাতে যা দখল করেছিল তাদেরকে উচ্ছেদ করছিলাম, যারা ড্রেন এনক্রোচমেন্ট তাদেরকে করছিলাম। আমরা এখনও অবধি হকারকে উচ্ছেদ করিনি। আগামী দিনে যারা ফুটপাত দখল করে আছে বা ড্রেন এনক্রোচমেন্ট, তাদেরকে আমরা নোটিশ দেওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে আপাতত স্থগিত রাখতে রেখেছি। তারপরে কিন্তু আমরা উচ্ছেদ করবই, যারা ড্রেন এনক্রোচমেন্ট বা যারা ফুটপাত দখল করে আছে, নট হকার বা ভেন্ডিং। এদের তো একটা মানবিক দিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে। আমরা কমিটি করবো, কোথায় কোথায় জায়গা আছে দেখবো, সার্ভে করবো। নোটিশে যে 7 থেকে 10 দিনের সময় দেওয়া হয়েছে, সেটাই কি এখনো থাকছে না? তারপরে কি উচ্ছেদ হবে? না, 7 থেকে 10 দিন নোটিশটা দিয়েছি। দেখবেন লেখা আছে নোটিশটাতে, আপনারা দেখবেন ভালো করে নোটিশটায়, ড্রেন এনক্রোচমেন্ট, ফুটপাত দখলদারি। এটা কিন্তু হকার আর ভেন্ডিং দুটোর মধ্যে তফাৎ অনেক। তারপরে আমাদের হকারের মধ্যে যদি কেউ ভাবে ফুটপাতে আমি কনস্ট্রাকশন বসে থাকবো, সেটা মানবো না। আগামী দিনে আমরা উপর থেকে নির্দেশ আসবো, সেই মতো পালন। যে কনস্ট্রাকশন আছে সেগুলো কি 7 দিন পরে ভাঙা হবে? আপাতত স্থগিত রেখেছি, দেখি আমাদের ভেন্ডিং কমিটিটা করি। এখন এই নিয়ে ব্যস্ত আছে। ভেন্ডিং কমিটি কবে মধ্যে? 7 দিনের মতো ভেন্ডিং করে দিই, ম্যাক্সিমাম 7 দিন। কমিটিতে কতজন থাকবে? কমিটি দেখি, আমরা কমিটি এখন করিনি, তবে আমাদের একটা ভেন্ডিং কমিটি আছে, মনে হয় এই মুহূর্তে 12 জনের মতো একটা কমিটি করতে বলেছে। দেখি এই এসছে পরশু। ঠিক আছে। পাশাপাশি বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়, আমরা আজকে গত 28 জুন শুক্রবার পৌরসভার পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয়েছিল যে আর কোনো ফুটপাত উচ্ছেদ করা হবে না। আমি চেয়ারম্যানের কাছেও এসেছিলাম, চেয়ারম্যানও বলেছিলেন যে আর কোনো উচ্ছেদ হবে না। আমরা 27 তারিখ এখানে এসেছিলাম, তিনি বলেছিলেন আমাদের ভূমিকা নেই, এটা ডিএম সাহেব এসডিও সাহেবের অর্ডার। 28 তারিখে ঘোষণা করার পর আমরা আন্দোলন স্থগিত করে দিলাম যে এখন কোনো উচ্ছেদ হবে না, আমরা আন্দোলন করব না। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে গত 1 জুলাই সোমবার দিন তারা একটা নোটিশ ধরাতে শুরু করলো, যে নোটিশের কপি সকলের কাছে আছে, এসপি মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত। সেই নোটিশে বলা হলো আগামী 7 দিনের মধ্যে আপনারা উঠে যান, নচেত 8ই জুলাই পৌর এবং প্রশাসনের পক্ষ থেকে আপনাদের মালপত্র বাজেয়াপ্ত করা হবে, দোকান ভেঙে দেওয়া হবে। ফলে আমরা সেই নোটিশ, যেখানে পৌরসভা একবার বলছে উচ্ছেদ হবে না, আবার 2 দিন পরে নোটিশ পাঠাচ্ছে, এই যে তাদের দ্বিচারিতা, এই যে তাদের অন্যায়,
আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য এবং স্থায়ী পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। এই যে 2014 সালের আইন আছে কেন্দ্রীয় সরকারে, সেই আইন মোতাবেক আইনটাকে মান্যতা দিয়ে তাদের পুনর্বাসন করার দাবি নিয়ে, এবং পুনর্বাসন যতদিন না হচ্ছে ততদিন হকার উচ্ছেদ করা যাবে না, এই দাবি নিয়ে আমরা এসেছি। এখানে আমাদের আরেকটা দাবি ছিল, আমি এখানে বলেছিলাম চেয়ারম্যানকে, যেখানে আইনে বলা আছে যে 40% হকার প্রতিনিধিদের নিয়ে একটা টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে। মানে যদি 20 জনের কমিটি থাকে, এসডিও থাকবে, ডিএম থাকবে, সিও মেইস থাকবে, বিও মেইস থাকবে, চেয়ারম্যান থাকবে, ভাইস চেয়ারম্যান থাকবে, আইসি থাকবে, এসপি থাকবে, আর 20 জনের মধ্যে 8 জন থাকবে হকার প্রতিনিধি। কিন্তু তারা কোনো ভেন্ডিং কমিটিতে হকারদের নেয়নি। আমি বলেছি, বলো হ্যাঁ আপনাদের নেওয়া হবে, তাহলে হকার ভেন্ডিং কমিটিটা আগে গঠন করো, তারপরে উচ্ছেদ করবে কি করবে না সেই ভেন্ডিং কমিটির সিদ্ধান্ত নেবে। আমরা এখানে এই বিক্ষোভ দেখাতে এসেছি, আমরা বলতে এসেছি, আমরা এর আগে স্মারকলিপি 26 তারিখে দিয়েছি, নতুন করে আমরা কোনো স্মারকলিপি দেব না। সেদিন আমরা দাবিপত্র দিয়েছি, আমরা রিসিভ করে নিয়ে গেছি। যদি জোর করে উচ্ছেদ করতে চায়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব, কারণ মানুষের রুটিরুজির ব্যাপার, তাদের মরণ বাঁচনের লড়াই, এটা মরণ বাঁচন, না খেয়ে তারা মরে যাবে, ফলে তারা তো বাঁচার জন্য চেষ্টা করবেই। ফলে সংঘবদ্ধ হয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করেছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। মেঘলা আকাশ, টিপটাপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু বোলপুর পৌরসভার বুলডোজার অভিযান থেমে নেই। আজ বৃহস্পতিবার 4 জুলাই, সপ্তম দিন বোলপুর শ্রীনিকেতন রোডে জামমুনি বাসস্ট্যান্ডের কাছে রাস্তার উপরে অবৈধ নির্মাণ কাজ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। বোলপুর পৌরসভা বারবার জানিয়ে দিচ্ছেন যে ড্রেনের উপরে কংক্রিট কিছু করা যাবে না, কারণ ড্রেনগুলিকে পরিষ্কার করার জন্য ব্যবস্থা রাখা একান্ত জরুরি। এই কাজে সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে বোলপুর পৌরসভা থেকে। আজ এই অভিযানে সকাল থেকে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 4 জুলাই বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে পৌরসভার উদ্যোগে আসন্ন রথযাত্রা মহরম উপলক্ষে প্রশাসনিক বৈঠক হয়। এছাড়াও এই অনুষ্ঠানে পৌর সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত বছর অর্থাৎ 2023 সালে বোলপুর পৌরসভার অন্তর্গত পবিত্র মহরমের তাজিয়া ও দুর্গাপূজা উদযাপনকারী কমিটিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে চেক প্রদান, পুষ্পস্তবক ও মিষ্টিমুখ দিয়ে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং প্রশাসনিক কর্মকর্তারা। এসডিপিও রিগি আগরওয়াল, অ্যাডিশনাল এসপি রানা মুখার্জি, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি, বোলপুর থানার আইসি লিটন হালদার সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। এদিন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান,
হাতে সময় কম থাকায় এবং নানা রকমের কাজ থাকার জন্য একদিনে আমরা অনেকগুলো প্রোগ্রাম রেখেছিলাম, সেটাকে আমরা ভাগ করে নিয়েছিলাম, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এইভাবে। তো প্রথমে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সামনেই রথযাত্রা, সেই উপলক্ষে আমাদের যে সমস্ত রথ কমিটি আছে তাদেরকে ডাকা হয়েছিল। আর সেই সঙ্গে বলি, আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন ছিলেন, অ্যাডিশনাল এসপি স্যার, এসডিপিও স্যার, ফায়ার ব্রিগেড, লাইট, এসডিও। তো সেই মিটিংটা আমাদের প্রথমে হয়েছে এবং তারপর ছিল পুরস্কার বিতরণ। আমাদের এটা ছিল মহরমে যাদের তাজিয়াটা সব থেকে ভালো হয়েছিল সেটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টে ভাগে ভাগ করে পুরস্কার দেওয়া হয়েছে। আর ছিল দুর্গাপুজো কমিটি, ওটা সব দিক থেকে বিচার করে প্যান্ডেল, লাইট, তারপর মূর্তি সব দিকে বিচার করে ওটাও প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছিল এবং বিশেষ পুরস্কারও ছিল। এছাড়াও যেহেতু সামনেই আপনার রথযাত্রা এবং মহরম, হ্যাঁ, ওই একসঙ্গে হয়ে গেছে। আমাদের এখানে এসেছিলেন অ্যাডিশনাল এসপি স্যার, তো উনি সমস্তটাই গুছিয়ে বলেছেন। আমাদের হাইকোর্টের যে নিয়মকানুনগুলো রয়েছেন সেটাও বলেছেন। পৌরসভার পক্ষ থেকে আমাদের এখানে যিনি সেন্ট্রাল ইন্সপেক্টর আছেন সুদীপ্ত ঘোষ, তিনিও বলেছেন। তো সবটাই সবার কাছে পরিষ্কার হয়ে গেছে এবং তাদেরও তো কিছু বক্তব্য থাকতে পারে, তো তারাও সেই বক্তব্য রেখেছে এই মিটিংয়ের মধ্যে। আশা করি সবটাই সুষ্ঠুভাবে হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। ফিরে এলাম বিরতির পর। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে 6টি বাড়ি ও 2টি রিসোর্টকে নোটিশ করল বন দপ্তর। বন দপ্তরের অনুমান ওই 6টি বাড়ি ও 2টি রিসোর্ট বন দপ্তরের জায়গায় রয়েছে এবং তাদের কাছে কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে। যদি তারা কাগজপত্র দেখাতে পারে সেক্ষেত্রে বন দপ্তর কঠোর ব্যবস্থা নেবে না, কিন্তু যদি কোনো বৈধ কাগজপত্র না থাকে সেক্ষেত্রে বৃহত্তর পদক্ষেপ নেওয়ার কথা বলছে বন দপ্তর। পাশাপাশি বৃহস্পতিবার 4 জুলাই সেই কথা মতো বন দপ্তরের কার্যালয়ে দেখা করতে এলেন কাগজপত্র নিয়ে বাড়ির মালিক ও রিসোর্টের মালিকরা। পাশাপাশি সোনাঝুরি হাট কর্তৃপক্ষ নোটিশ করা হতে পারে বলে জানালেন বন দপ্তরের রেঞ্জার জ্যোতিষ বর্মন। সেক্ষেত্রে সোনাঝুরি হাট তুলে দেওয়া হতে পারে, কারণ হাটের কর্তৃপক্ষ জানাচ্ছে যে বন দপ্তরের জায়গাতেই তারা হাট নিয়ে বসে রয়েছে। সেক্ষেত্রে তাদেরকে তুলে দেওয়া হলে তারা তাদের পুনর্বাসন দাবি করেন। প্রসঙ্গত, বন দপ্তর ছাড়াও সোনাঝুরি শান্তিনিকেতন এলাকায় বেশ কিছু বাড়ি এবং রিসোর্টকেও নোটিশ করেছে বোলপুর পৌরসভা। তারা যেন তাদের কাগজপত্র নিয়ে দেখা করেন পৌর দপ্তরে, না হলে বৃহত্তর পদক্ষেপের কথাও জানিয়েছেন বোলপুর পৌরসভা। বন দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করার পর বাড়ির মালিক ও রিসোর্টের মালিকরা জানান আইনের কাজ করবে। যদি জমি বন দপ্তরের হয় তাহলে আমরা ছেড়ে দেব, আর যদি বন দপ্তরের না হয় তাহলে আমরা দুই পক্ষ থেকেই সমস্যার সমাধান করা হবে। তারা আরও জানান, কী করেছিল ওনাদের একটা ডিসপিউট ছিল যে কতটা কি আছে, সেইটা নিয়ে আমরা পেপার দেখালাম এবং চিঠি করে জানিয়ে দিলাম যে আপনার কী ছিল। আমাদের পাশে শকুন্তলা ভিলেজ রিসোর্টটা, ওটা ওনাদের জিপিএসে কিছুটা মনে হচ্ছে আইসক্রিম পার্লার একটা অংশ আছে, ওইটা সন্দেহ আছে। ওনাকেও আমরা বললাম ঠিক আছে, মেপে আমরা দেখে নিচ্ছি, যদি হয়ে যায় আমরা অবশ্যই সরিয়ে নেব। কোনো রকমের সরকারি জায়গা আমরা অ্যাকোয়ার করবো না। পৌরসভার পর এবার বন দপ্তরও আপনাদের মানে অবৈধ যেভাবে নির্মাণের ইয়েতে, দেখুন অবৈধ করি না, কারণ পৌরসভা তো আমাদেরকে সমস্ত পেপারস আছে, হোল্ডিং নাম্বার আছে, প্ল্যান পাসের সমস্ত কাগজ সবই কিছু আছে, তার আগে পঞ্চায়েতেরও ছিল। তাহলে অবৈধ কেন বলছে? অবৈধ কিছু নয়। অবৈধ বলে মনে হয় বললে আমরা আমাদের মান সম্মানে লাগছে, ওটা মানে ভুল বলা বার্তা যাচ্ছে। অবৈধ বলে আমাদের কোনো জিনিস নেই, সমস্ত বৈধ, সমস্ত জিএসটি দিয়ে, সমস্ত পেপার দিয়ে, সরকারকে ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করি। আপনাদের নোটিশটা করার কী কারণ? নোটিশটা করার ওনাদের সন্দেহ হচ্ছে পাশে বাড়ির সঙ্গে ঝামেলা হয় না, সেরকম হয় হয়েছে। আমরা যে মিউচুয়াল করবো, ধরুন আমরা তো জানবো না, আমিনরা এসে আমাদেরকে যা বোঝাবেন তাই বুঝবো। আমিনরা আবার আসবেন, ওনাদেরও আমিন আমাদেরও আমিন থাকবেন, যেটা আমরা বুঝিয়ে দেবো সেটা মেনে না। কথা হলো আজকে? হ্যাঁ, কথা হয়েছে, কোনো অসুবিধা নেই। কী বললেন বন দপ্তর? বললেন আপনার যেটা আছে সেটা একটা কাগজ আমাদেরকে লিখিতভাবে জমা দিন, আমরা যেমন আপনাকে নোটিশ দিয়েছি আপনার তার উত্তর একটা চিঠি দেবেন। পাশাপাশি বন দপ্তরের আধিকারিক জ্যোতিষ বর্মন বলেন, সার্ভে হয়েছে ওয়ার্কিং প্ল্যানের, তো সেখানে ধরা পড়েছে কিছু কিছু রিসর্ট বা বাড়ির কিছুটা অংশ আমাদের জমির মধ্যে আছে। তো তাই যেহেতু আমাদের সার্ভে হয়ে গেছে, সেই অনুযায়ী আমরা যেহেতু বুঝতে পারছি জায়গাটা কিছুটা আমাদের আছে, তার জন্য বাড়ির ওনারদের আর রিসোর্টের মালিকদের নোটিশ করা হয়েছে যে তাদের যদি তাদের দখলের সাপেক্ষে কোনো ডকুমেন্টস থাকে, হতে পারে তাদেরও কোনো ডকুমেন্টস আছে, তো সেগুলো জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। আজকে ডেট দেওয়া হয়েছিল, সবাই এসেছেন, তারা যার যার মতো ডকুমেন্টস দিয়ে গেছে। এগুলো আবার আমরা চেক করব, ভেরিফাই করব কি আছে না আছে। দেন আমার হায়ার অথরিটির সাথে কথা বলবো, প্রশাসনের সাথেও কথা বলবো, তারপর লিগাল স্টেপ জানিয়ে সেখানে যদি দেখা যায় যে বন দপ্তরের জায়গা ঢুকে রয়েছে তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে?
সেখানে আমরা যদি সার্ভের পরে আবার যদি সার্ভে করতে হয় আমাদের, তারপরে যদি দেখা যায় বন দপ্তরের জায়গা ঢুকে আছে, তো যেটুকু জায়গা আমাদের জায়গা ওরা দখল করে আছে সেইটুকু জায়গা দখলমুক্ত করা হবে, তার জন্য প্রশাসনের সাহায্য নেওয়া হবে। আর আমার হায়ার অফিসারের সাথে কথা বলে যেভাবে ব্যাপারটা নিয়ে আমি এখনই কিছু বলতে পারবো না, কারণ এই ব্যাপার নিয়ে আমার কাছে কোনো নির্দেশ আসেনি বা আমার কাছে কোনো ডেটাও নেই কারা বসছে না বসছে, তো এটা নিয়ে মন্তব্য আমি এখন করতে পারছি না। আমার পুরো ব্যাপারটা দেখতে হবে। তার কিন্তু সোনাঝুরির মধ্যে হাটটাও তো অবৈধ। হ্যাঁ, এটা বসছে অনেক দিন ধরে, তো বলা হয়েছে ওনাদের সরার জন্য ভার্চুয়ালি। এবার দেখি, প্রশাসনকেও জানানো হয়েছে, এবার সরকারের যা অর্ডার থাকবে বা প্রশাসনের যা থাকবে সেই হিসাবে আমাদের কাজ করতে হবে। যদি বলেন তা সরিয়ে দিতে আমাদের এখনও যদি আমাদের যদি অর্ডার আসে, সরকারি অর্ডার যদি আসে আমাদের তুলতে হবে, প্রশাসন থেকে যদি বলে অবশ্যই আমাদের তুলতে হবে তখন। আর যদি কিছু না বলে যদি পরবর্তী ফেজে, কারণ দেখুন এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ওনার ইচ্ছে বা ওনার অর্ডার, বা আমাদের সরকারি জমি সবসময় দখলমুক্ত আমরা চাই, তো সেখানে যে ফেজ ম্যানারে দেখুন আপনি একবারে তো পুরো জায়গা দখলমুক্ত করতে পারবেন না, আচ্ছা ধীরে ধীরে করা হচ্ছে। যদি পরবর্তী স্টেপে প্রশাসন ভাবে যে এই জায়গাটা আমার দখলমুক্ত করতে হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। আগামী রবিবার রথযাত্রা, আর তার আগেই দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে রথ পরিষ্কার ও রথে রং করার কাজ চলছে জোর কদমে। জানা যায় দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী ভূপানন্দ মহারাজ 1962 সালে এই রথযাত্রা শুরু করেছিলেন। শুরু হয়েছিল কাগজের তৈরি রথ দিয়ে, আর সেই রথের চাকা ঘোরানোর জন্য রিক্সা ও সাইকেলের চাকা ব্যবহার করা হয়েছিল। সেই সময় রথ আশ্রম চত্বর পরিক্রমা করত। তার কয়েক বছর পর কাগজের তৈরি রথ পরিবর্তন হয়ে কাঠের তৈরি রথ করা হয়, যা আজও চলছে। আর কাঠের তৈরি রথ দুবরাজপুর শহর পরিক্রমা করে। আর এই রথ পরিষ্কার ও রং করার কাজ চলছে জোর কদমে বলে জানালেন দুবরাজপুর আশ্রমের শিশু সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। এই রথ উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়। রাত্রিতে রথ রামকৃষ্ণ আশ্রমে ফিরে আসার পর রাত্রিতে ভক্তদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। এদিন তিনি আরও জানান। নমস্কার, আমাদের দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের এই রথটি অনেক প্রাচীন রথ। 1962 সালে আমাদের পূজ্যপাদ স্বামী ভবানন্দজি মহারাজ তিনি এই প্রথম একটা কাগজের রথ দিয়ে এই রথযাত্রা শুরু করেছিলেন। তখন এই রথটি আমাদের আশ্রমের মধ্যেই পরিক্রমা করত, বাইরে বেরোতো না। তারপর কয়েক বছর পরেই একটি বড় রথ, এই কাঠের রথ তৈরি হয় এবং আমাদের প্রশাসনে বেরোতে আরম্ভ করে প্রতি বছরই মহাসমারোহে ধুমধাম করে এই শোভাযাত্রা আমাদের বের হয় এবং শহর পরিক্রমা করে আবার রাত্রে ফিরে আসে। আর এই রথ উপলক্ষে আমাদের প্রচুর লোক সমাগম হয়। হ্যাঁ, বাইরে থেকে বহু ছাত্র, প্রাক্তন ছাত্র ছাত্রী এরা সকলে সমাবেত হন। আর আমরা এই রথের আনন্দে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি এই পবিত্র রথযাত্রা। ভগবান শ্রীরামকৃষ্ণ, বলরাম, সুভদ্রা, জগন্নাথ, শ্রীরামকৃষ্ণ, মা শারদা, ঠাকুর সত্যদেবকে আমাদের রথের মধ্যে চাপানো হয়, গোপালজিকে চাপানো হয়। এভাবেই বিগ্রহ নিয়ে বিকেল ওই 3:30টার মধ্যেই আমাদের রথ পরিক্রমা শুরু হয়ে যাবে এবং রাতে ফিরে আসার পর 8টার মধ্যে রথ ফিরে আসবে। ফিরে আসার পরে আমাদের এখানে প্রসাদ সেবার ব্যবস্থা আছে। সকল ভক্তদেরকে আমাদের প্রসাদ খাওয়ানো হয়, খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। এভাবেই আমাদের এই রথ চলে আসছে, দীর্ঘদিন ধরে এটি হয়ে আসছে। পাশাপাশি এদিন নরেশ সূত্রধর জানান, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আশ্রমে প্রথম কাগজের তৈরি রথ তিনি তৈরি করেছিলেন। এর কয়েক বছর পর নিজে হাতে কাঠের তৈরি রথও তৈরি করেছেন। প্রত্যেক বছর রথযাত্রার আগে রথ পরিষ্কার ও রং করার কাজও করে আসছেন। এদিন তিনি আরও জানান। হ্যাঁ, কাগজের রথ আমি তৈরি করেছি এবং ওই সাইকেল রিক্সার চাকা দিই। তারপরে 4-5 দিনের পর কাঠের। এই রথটাও আপনার তৈরি করা? আমার রথ তৈরি কাঠের। এখন কি চলছে? রং করা কাজ? রং করা চলছে শেষ মুহূর্তে। 2-3 দিন পর আবার রথ, রবিবার রথ আসে। কেমন লাগছে আপনার রথ রাস্তায় ঘুরছে? খেতে খুবই ভালো লাগে। প্রচুর লোক হয়, প্রচুর লোকের সমাগম, প্রচুর ভিড় সামালা যায় না। আপনি প্রত্যেক বছর রং করেন? হ্যাঁ, আমি আমার ভাই, এই দিনই রং চলছে আমাদের। আপনার নামটা? নরেশ সূত্রধর। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।